সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ পূর্বের ময়মনসিংহ অঞ্চলের যা বর্তমান শেরপুর, নেত্রকোনা ও সংলগ্ন অঞ্চলের পাগলপন্থী বিদ্রোহ এবং এর বীর নেতাদের নিয়ে কিছু কথা বলব। যারা ইতিহাস নিয়ে জানতে আগ্রহী এবং ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। পাগলপন্থী ওই বিদ্রোহ কেন হয়েছিল, কী কারণে এর সূত্রপাত ঘটেছিল এবং এর মূল উদ্দেশ্যই বা কী ছিল, এসব বিষয় নিয়ে আজ বিস্তারিত জানতে চেষ্টা করব। বাংলার কৃষক সংগ্রামের ইতিহাসে পাগলপন্থী বিদ্রোহ কেবল একটি সশস্ত্র আন্দোলন নয়, বরং এটি ছিল শোষিত কৃষক ও উপজাতীয় মানুষদের আত্মমর্যাদা রক্ষার এক আধ্যাত্মিক ও রাজনৈতিক জাগরণ। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের অনুগত জমিদারদের জুলুমে বাংলার গ্রামীণ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, ঠিক তখন ময়মনসিংহের উত্তরাঞ্চলের গারো পাহাড়ের পাদদেশে এক অনন্য বিদ্রোহের সূত্রপাত ঘটে ওই সময়। ফকির করম শাহ, কোন বন্যায় করিম শাহ এর আধ্যাত্মিক সাম্যবাদ এবং তার সুযোগ্যই পুত্র টিপু শাহর অকুতোভয় নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনটি ছিল একই সাথে ধর্মীয় সম্প্রীতি ও জমিদারি শোষণের বিরুদ্ধে এক সুসংগঠিত প্রতিরোধ। লাঠি, বল্লম, তীর, ধনুক ও আধুনিক অস্ত্রশস্ত্র মোকাবেলা করা এই পাগলদের সাহস আজও আমাদের শিখিয়ে দেয় যে আদর্শ ও ঐক্য যখন এক হয় তখন সাম্রাজ্যবাদের ভীত কাঁপিয়ে দেওয়া সম্ভব। এখন কথা বলবো সেই বীরত্বগাথা যেখানে আধ্যাত্মিকতা রূপান্তরিত হয়েছিল বিপ্লবে এবং সাধারণ কৃষক উপজাতীয় মানুষ হয়ে উঠেছিল ইতিহাসের মহানায়ক। বিদ্রোহের আধ্যাত্মিক ভিত্তি থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক প্রভাব সব কিছুই ওই সময় লক্ষ্য করা যায় বা বলা যায়। এই জমিদারি শোষণের বিরুদ্ধে বাংলার এক ঐতিহাসিক এটা গণজাগরণ বলা যায়। পাগলপন্থী বিদ্রোহ মূলত 1825 থেকে 1833 সাল পর্যন্ত চলা এই আন্দোলন ময়মনসিংহের শেরপুর, নালিতাবাড়ি, সুসংগ, নাসিরাবাদ, জামালপুরের কিছু অংশ এবং গারো পাহাড় ও মেঘালয় সীমান্তের পাদদেশে এক বিশাল গণজাগরণের রূপ নিয়েছিল। এখন বলি কিভাবে এর নামকরণ হয়েছিল। এই বিদ্রোহের মূল রূপকার ছিলেন ফকির করিম শাহ ওরফে করম শাহ। তিনি অত্যন্ত সাধারণ ও আধ্যাত্মিক জীবনযাপন করতেন এবং গারো, হাজং সহ স্থানীয় উপজাতি ও কৃষকদের মধ্যে একটি নতুন ধর্মমত প্রচার করেন। এটি ছিল হিন্দু ধর্ম, সুফিবাদ এবং অ্যানিমিজমের এক অপূর্ব সমন্বয়।
মূলত একেশ্বরবাদী বলা যায় এটাকে, যেখানে মূর্তি পূজা ও জাতপাতের কোনো স্থান ছিল না। এই দর্শনে বা এই দর্শনকে সত্য ধর্ম বলা হতো, যা সাম্যবাদী ও শ্রেণীহীন সমাজের প্রাথমিক আদর্শ তুলে ধরা হয়েছিল এই সময়। করম শাহ মূলত তার মূল শিক্ষা ছিল সব মানুষ সমান, আল্লাহ সবার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন এবং সবাই তার সন্তান, এরকম তার শিক্ষাটা ছিল। অনুসারীরা একে অপরকে ভাই সাহেব বলে সম্বোধন করতেন। তিনি সত্য ও ন্যায়নিষ্ঠার উপর অত্যধিক জোর দিয়েছিলেন। তার অনুসারীরা মিথ্যা বলাকে মহাপাপ মনে করতেন। এমনকি আদালতে সাক্ষ্য দেওয়ার সময়ও তারা শপথ ছাড়াই সত্য বলতেন। এরকম সমকালীন ইংরেজ রেকর্ডেও তাদের প্রশংসা পাওয়া যায়। মানুষের প্রতি এই অগাধ ভালোবাসা এবং সাম্যবাদী আদর্শকে তৎকালীন প্রভাবশালী মহল ও জমিদার ব্যঙ্গ করে এই পাগলের প্রলাপ বলতো। অন্যদিকে অনুসারীদের নির্লোভ সত্যবাদী ও পার্থিব মোহমুক্ত জীবনযাপন দেখে সাধারণ মানুষ তাদেরকে আল্লাহর পাগল বা আধ্যাত্মিক পাগল হিসাবে তাদেরকে শ্রদ্ধা করত। বিদ্রোহের কারণ ছিল বহুমুখী। জমিদারদের অত্যাচারে যখন মানুষের জীবন স্থাগত, তখন এই বিদ্রোহের জন্ম হয়। মূল কারণগুলো ছিল অতিরিক্ত খাজনা আদায়, অমানবিক কর, বেগারশ্রম ও পুলিশের চাঁদাবাজি এবং সামাজিক অবমাননা, এইগুলি ছিল বিদ্রোহের মূল কারণ। তারপরে আমরা লক্ষ্য করব যে 1793 সালের দিকে চিরস্থায়ী বন্দোবস্তের পর জমিদারদের রাজস্ব বৃদ্ধির চাপ পড়ে। কৃষকদের এই রাজস্ব বৃদ্ধির চাপটা মূলত কৃষকদের উপরই পড়ে। ফসল হোক বা না হোক, অর্ধেকের বেশি খাজনা তাদেরকে দিতে হতো। অভাব, মাথা কর, হাতি খেদা কর, নজরানা, মাঙ্গন সহ নানা উপায়ে অবৈধ আবওয়াব বা বেআইনি কর চাপিয়ে দেওয়া হতো তাদের উপর। এগুলো ছিল অমানবিক। তারপরে আরও লক্ষ্য করা যায় কোনো মজুরি ছাড়াই কৃষকদের দিয়ে জমিদারি কাজ করানো হতো তাদেরকে, এবং ব্রিটিশ পুলিশের রসদ সরবরাহের নামে সাধারণ মানুষের উপর তারা জুলুম চালাত। উঁচু নিচু ভেদাভেদ এবং উপজাতীয় কৃষকদের উপর জমিদারি, এই যে লাঠিয়াল বা লেঠেল বাহিনীর অত্যাচার চরমে পৌঁছে গেছিল। 1813 সালের করিম শাহ মৃত্যুর পর তার পুত্র টিপু শাহ বা অনেকে টিপু পাগলও বলতো, এই টিপু শাহ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন দুঃসাহসী, কৌশলী এবং জনপ্রিয় নেতা। তার মা চান্দি বিবি, কোনো কোনো বর্ণনায় চন্দ্রী বিবি, যিনি পীর মাতা নামে পরিচিত, আধ্যাত্মিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেন। এখন আসি যে বা বলবো যে সংগঠনটি তাদের কিভাবে গড়ে উঠেছিল। এই টিপু শাহ হাজার হাজং, গারো, হুদি এবং স্থানীয় মুসলিম কৃষকদেরকে নিয়ে
একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। তিনি ঘোষণা দেন যে এরকম কৃষকরা জমিদারদের অন্যায় খাজনা দেবে না, বিঘা প্রতি 4 আনার বেশি খাজনা দেওয়া হবে না, এরকম ঘোষণা দিয়েছিল। 1825 সালের জানুয়ারিতে টিপু শাহ নেতৃত্বে পাগলপন্থীরা শেরপুর আক্রমণ করে দখল করেন। জমিদাররা পালিয়ে ময়মনসিংহের ইংরেজ কালেক্টরের কাছে আশ্রয় নেন। টিপু শাহ গড় জরিপা বা জরিপাগড় নামক মাটির কেল্লায় অবস্থান নিয়ে একটি অস্থায়ী স্বশাসিত প্রশাসনিক ব্যবস্থা চালু করেন। তিনি নিজেকে আল্লাহর নামে শাসন পরিচালনা করেন, বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং খাজনা হ্রাস করেন। এই ব্যবস্থা প্রায় 2 বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। টিপু শাহ 1824 সালের 7 ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হন, জামিনে মুক্তি পান, শীঘ্রই আবার গ্রেপ্তার হয়ে জামিন পান। 1825 সালে চূড়ান্তভাবে গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তিনি প্রায় 25 থেকে 27 বছর কারাবাসের পর 1852 সালের কারাগারে মৃত্যুবরণ করেন। এই লক্ষ্য করব যে টিপু শাহর বয়ে জমিদাররা এলাকা ছেড়ে পালাতে তখন বাধ্য হয়েছিল। বিদ্রোহীরা লাঠি, বল্লম, তীর, ধনুক নিয়ে ব্রিটিশদের আধুনিক অস্ত্রের মোকাবেলা করেন। টিপু শাহ জেলে যাওয়ার পরও আন্দোলন থেমে থাকেনি। তার মা চান্দি বিবি বা পীর মাতা এবং অন্যান্যরা নেতৃত্বে প্রতিরোধ চালিয়ে যান বা প্রতিরোধ চলতে থাকে। পরবর্তীকালে জানকু পাথর ও দেবরাজ পাথর এর নেতৃত্বে আরও প্রতিরোধ গড়ে ওঠে। 1833 সালের ব্রিটিশ সেনাবাহিনী বড় আক্রমণ চালিয়ে বিদ্রোহ দমন করে। তবে ব্রিটিশরা কৃষকদের কিছু দাবি, যেমন খাজনা হ্রাস, এরকম কিছু দাবি মেনে নিতে তখন বাধ্য হয়। এখন করিম শাহ যদি আদি নিবাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে করিম শাহ পাঠান বংশোদ্ভূত ফকির ছিলেন। তিনি 1775 সালের দিকে ময়মনসিংহ সুসংঘ পরগনায় বর্তমান নেত্রকোনা পূর্বদলা দুর্গাপুর উপজেলায় লাটিয়ালকান্দা বা ল্যাটারকান্দা গ্রামে বসতি স্থাপন করেন। তিনি পাহাড়ি পাদদেশে দরিদ্র কৃষক ও উপজাতিদের মধ্যে কাজ করতেন। তার আদর্শ এতটাই শক্তিশালী ছিল যে আজও ময়মনসিংহ অঞ্চলের লোক সঙ্গীত, জারি ও সারিতে তার ও টিপু শাহর বীরত্বগাথা শোনা যায়। যদিও সাময়িকভাবে এই বিদ্রোহ চূড়ান্ত বলা যায় যে যদিও সামরিকভাবে এই বিদ্রোহ চূড়ান্ত সফল হয়নি, তবুও এর প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। এটি প্রমাণ করেছিল যে সাধারণ কৃষক ও উপজাতিরা ঐক্যবদ্ধ হলে শোষকের সিংহাসন কাঁপানো সম্ভব। বিদ্রোহের ফলে খাজনা হার ও জমিদারদের যথেচ্ছ অত্যাচারের উপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপিত হয়। এটি পরবর্তীতে তিতুমিরের বিদ্রোহ, নীল বিদ্রোহ সহ অন্যান্য যে কৃষক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। পরে যে কথাগুলি বললাম, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে কথাগুলো বললাম। আসলে পাগলপন্থী বিদ্রোহ মূলত 1825 সাল থেকে 1833 সাল পর্যন্ত
অত্যন্ত তীব্র আকারে চলেছিল। তবে সূচনা এবং বিক্ষিপ্ত কর্মকাণ্ডের সময়কাল বিবেচনা যদি করা হয়, তাহলে এটি 1813 সাল থেকে 1848 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। এরকম তার বিস্তার বা আমরা ইতিহাসে এরকম পাই। ময়মনসিংহের ইতিহাসের এই বীরত্বপূর্ণ অধ্যায়টি আজও আমাদের মনে করিয়ে দেয় যে পাগলপন্থী বিদ্রোহ কেবল স্থানীয় কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল ঔপনিবেশিক শাসন ও সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে বাংলার অবহেলিত কৃষক ও উপজাতীয়দের, যেমন গারো, হাজং, হুদি প্রভৃতি সম্প্রদায়ের প্রথম ধিক্কার ও সুসংগঠিত প্রতিরোধ। টিপু শাহ, চান্দি বিবি, জানকু পাথর ও দেবরাজ পাথরের মতো বীরেরা সামরিক শক্তিতে ব্রিটিশদের চেয়ে পিছিয়ে থাকলেও তাদের নৈতিক ও আধ্যাত্মিক শক্তি ছিল অতুলনীয়। এই আন্দোলনের সবচেয়ে বড় সফলতা হলো এর সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাম্যবাদী আদর্শ। হিন্দু, মুসলিম, গারো, হাজং কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছিল, তা আজও আমাদের জাতীয়কে প্রেরণা যোগায়। টিপু শাহর অমর বীরত্বগাথা ময়মনসিংহের মাটির সাথে মিশে আছে। তাদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনোই বৃথা যায় না। জুলুম করে বেশি দিন টিকে থাকাও যায় না। ইতিহাসের পাতায় পাগলপন্থী বিদ্রোহ তাই চিরকাল এক অকুতোভয় সংগ্রামের প্রতীক। পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে আজ এ পর্যন্ত।